আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। মানুষের জীবনে কত করুণ ঘটনা থাকে, কত সত্য ঘটনা থাকে, যা দিয়ে নাটক, সিনেমা বানালেও তাকেও হার মানিয়ে দেবে এই সমস্ত কাহিনী। আজ তেমনই একটা কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব। সত্যি খুব কষ্টকর। আমরা অনেক গরিব ঘরের। আমার স্বামী আমাকে দেখে শুনেই বিয়ে করে। আমার স্বামী উনি খুব ভালো পরিবারের ছেলে ছিল। তো আমাকে বিয়ে করার জন্য উনি অনেক কিছু করে। তো আমার ফ্যামিলি থেকে বারবার বলা হয়েছে যে, দেখো বাবা, আমরা যে ফ্যামিলি থেকে তোমার ফ্যামিলি কখনো মেনে নেবে না। তুমি আমার মেয়েটার জীবন নষ্ট করো না। তখন আমার স্বামী বলতো সবসময় যে, সেটা তো আমার কাছে, মেনে নিবে কি নিবে না সব কিছু তো আমার হাতে। তো ওনার অনেক বলা পর উনি আমার বাবা মার হাতে পায়ে ধরেছে, কান্নাকাটি করছে, রেলগাড়িতে মাথা দিবে, বিষ খাবে, এরকম অনেক ভয়ভীতি দেখাইছে। এমনকি এরকম একটা দুর্ঘটনা উনি করেও ফেলেছে আমাকে বিয়ে করার জন্যে। তো একটা পর্যায়ে সবার রাজি না হয়ে কোনো উপায় ছিল না। তো এই বিষয়টা আমার স্বামীর বাড়িতে যারা গার্ডিয়ান ওনাদের সবাইকে জানানো হয় যে পরে যেন এটা নিয়ে আর কোনো কেলেঙ্কারি না হয় বা মানহানি না হয়। তো উনি সব কিছুর ঊর্ধ্বে যে আমাকে বিয়ে করবে ওটাই ওনার একমাত্র সিদ্ধান্ত ছিল তখন। বা আমাকেও অনেকভাবে ফোর্স করছে আমাকে বিয়ে করবে সে। আমি ওনাকে বলতাম যে, না না, তোমার সাথে আমার বিয়ে, এটা কি করে হতে পারে? তুমি কোন ঘরের আর আমি কোন ঘরের? এটা হতে পারে না। দুদিন পরে এই বিয়েটা আখের টিকবে না। তো আমার হাজব্যান্ড বলতো, না না, আমি যদি ঠিক থাকি পৃথিবীর কোনো শক্তিই তো নাই, মানে সৃষ্টিকর্তা ব্যতীত কোনো শক্তি নেই যে কিছু করবে, তোমাকে আমার জীবন থেকে সরাবে। তো রেহনো মায়াবী কথায় আমি ফেঁসে যাই। আর লাস্ট পর্যন্ত আমাদের বিয়েটা হয়ে যায়। হয়ে যাওয়ার পর আমার স্বামী, তখন ওর অনেক দুঃসময় ছিল, বিষয়টা আমি বুঝতে পারিনি। আমি জানতে পারলাম যে ও নাকি জুয়া খেলতো বাড়িতে। জুয়া খেলে অনেক টাকা ঋণ করেছে। প্রায় 16 লক্ষ টাকা ঋণ করেছে। বাবার জমি জমা নষ্ট করেছে। তারপর ওকে নাকি ওর বাবা আরও একটা বিয়ে দিয়েছিল, সেই বউটার নিয়ে সংসার করেনি। তারপরে সে ঘরেও একটা বাচ্চা আছে ওর, তাদেরও কখনো খোঁজ খবর নেয় না। ও নাকি একটা মানে চরিত্রহীন বদমাইশ লোকও। তো এগুলো আমি বিয়ের পরে একটু একটু করে গ্রাম থেকে লোকজন আসতো, তো ওদের মুখে মুখে একটু একটু শুনতাম, কিন্তু বিশ্বাস করতাম না। মোটামুটি ওর সাথে আমার সাথে আমাদের বিয়ের পর 3 মাস ভালো সম্পর্ক ছিল। তারপরে দেখতাম ওনা আমাকে পছন্দ করতো না, আমাকে দেখতে পারতো না, আমাকে খুব হেয় প্রতিপন্ন করে কথা বলতো। তো এমন অবস্থায় আমি অন্তঃসত্ত্বা হই। তখন আমি 1.5 মাসের অন্তঃসত্ত্বা। তো বিভিন্নভাবে, মানে কোনো না কোনোভাবে ও আমাকে অপমান করে, অপদস্থ করে, ফ্যামিলির খোঁটা দেয়। আমি কোন ঘর থেকে, আ ও হাই ফাই লেভেলের, মানে আমি মিডল ক্লাস, ও হাই ক্লাস, এই ধরনের কথাবার্তা বলে, যা আমাকে প্রতি সেকেন্ডে কুরে খাচ্ছিল। অথচ এই মানুষটা বিয়ে করার জন্য আমাকে কত কী না করলো। কোনটা তার আসল রূপ আমি না বুঝতে পারছিলাম না বিষয়টা। যাই হোক, ও বিয়ের পরে ও অনেক বলতো যে আমার একটা মেয়ে বাবুর অনেক পছন্দ, আমরা একটা মেয়ে নিব। তো যখন আমি অন্তঃসত্ত্বা ওইটা বিষয়টা জানতে পারলো, তখন ও বলতেছে যে, না, এখনই তো বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না,
আগে আমরা একটু নিজের পায়ে দাঁড়াই, এইভাবেও আমাকে বলতেছে। আমি বলতেছি কি বললো তুমি আবার এটা, বাচ্চা নিবে না মানে? বলতেছে না এখন আর বাচ্চা নিব না, পরে দেখা যাক, এভাবে বলতেছে। তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও, তোমার বাপের বাড়ি যাও, সেখানে যাইয়া বাচ্চাটা ক্লিয়ার করে আসো, নষ্ট করে ফেলো। তো ওর কথা আমাকে শুনতেই হতো। আমি বাড়িতে গেছি, যাওয়ার পর ওর কথা মোতাবেক আবার বাড়ি থেকে আসছি। আসার পর ওকে বলছি যে হ্যাঁ আমি বাচ্চা নষ্ট করে ফেলছি। আসলে বাচ্চা আমি নষ্ট করি নাই। আমি বাড়ি যাওয়ার পর আমার নানা আমাকে বলল, দেখ ও সংসার করবে না, কাজেই বাচ্চাটা নিয়ে ফেল। যদি বাচ্চার মায়ায় পড়ে সংসারটা করে, একটা মানুষ তো আর সারা জীবন খারাপ থাকতে পারে না। আমি বললাম ঠিক আছে। এই বলার পর আমি বাড়ি থেকে আবার রিটার্ন চলে আসি শহরে। আসার পর ওকে বলি নাই যে আমি অ্যাবর্শন করাই নাই বা কোনো স্টেপ নেইনি এ বিষয়ে। তো ও আমাকে বাড়ি থেকে আসার 3 দিন পরই ও আমাকে ছেড়ে চলে যায়, এমনকি ওর ফোন টোন সব কিছু বন্ধ। আমি মানে পাগল হয়ে যাই। আমার কোনো সেন্স ছিল না। আমি রাস্তাঘাটে যেখানে সেখানে শুয়ে শুয়ে কান্নাকাটি করতাম। করার পরে অনেক চেষ্টা করছি। 3 দিন পর ওকে ফোনে পাইছি। পাওয়ার পর এখন ওর বাচ্চা অস্বীকার করতেছে, আমাকে অস্বীকার করতেছে। এই করার পর আমি তো আমার এমন একটা পরিস্থিতি যে আমার এর থেকে মৃত্যুও ভালো ছিল হয়তোবা। আমি এমন কি পাপ করলাম যে আমার সাথে এত জঘন্যতম নোংরা খেলাটাও খেললো। আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার সংসার সব কিছু শেষ করে দিল। এমনকি সেখানেই শেষ না, আমার বাচ্চাটাকেও অস্বীকার করলো। আমার নিজেকেও অস্বীকার করে দিল। তার মানেটা কি? এই অবস্থায় আমার বাচ্চা খুবই কষ্টকর ছিল। এমন সময় আমি কোর্টে মামলা করে দিই। ও মামলাটা জানার পরে 1.5 বছর পর আবার আমার কাছে সে ফিরে আসে। আসার পর আমার মেয়েটা তখন মাত্র কয়েক মাসের ছিল। ও ওয়াদা করেছিল আমাকে ছেড়ে আর কখনো যাবে না। মোটামুটি মেয়েকে নিয়ে আমাকে নিয়ে বাড়িতে একটা স্বীকৃতিও দিয়েছে। যদিও ওর বাড়িতে আমাকে আর নিয়ে যেতে পারেনি ও। তো আমিও বলেছিলাম যে আমি মামলা তখনই উঠাবো যখন তুমি আমাকে নিয়ে যেয়ে পরিপূর্ণভাবে স্বীকৃতি দিবা। বলছে আচ্ছা ঠিক আছে। তো দেখলাম ওর মাও ফোন করে, ওর বাবাও ফোন করে, আমাদের একটু খোঁজ খবর নিচ্ছে। তো যেদিনই মামলাটা উঠালাম সেদিন সবাই আমার সাথে কথা বলতেছে, ওর মা, ওর বাবা, সবাই। বলার পরে সেদিন রাতে তো আমাকে অনেক সময় দিল, অনেক ভালোবাসা দিল। হ্যাঁ, সেদিন আমার মনে হলো যে আসলে সত্যিকার অর্থে আমার থেকে সুখী মানুষ হয়তোবা এই পৃথিবীতে আর কেউ নেই, এরকমটাই মনে হচ্ছিল। ও আমাকে এত আদর করছিল, এত ভালোবাসছিল। তবে আসলে এগুলোর সবটার মধ্যে যে ছলনা ছিল তা তো জানা ছিল না আমার। আমি ভাবছিলাম যে আসলে না, মানুষ ভুল করে আবার সেটাকে শুধরেও নেয়। সে যাই হোক, মামলা ওঠানোর দিন সবাই আমার সাথে সেই কথাবার্তা, সব কিছু, আমি তো খুশি, মহা খুশি যে না আমার লাইফে সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু আসলে কিছুই হয়নি। মামলাটা যেই তুলে নিলাম অমনি সে চলে গেল। আর শ্বশুর শাশুড়ি সব তো দেখাবা ছিল, আসলে কিছুই না। ওরাও ছিল এই গেমের অংশ। তো যাক, আমার সাথে যেটা করেছে সে তো ভালো করেইনি। আমি সৃষ্টিকর্তার কাছে একটা কথাই বলবো যে ও আমার একটা নারীর জীবনে তার ইজ্জত, তার সম্মানটুকু ছাড়া
তার কাছে সারা পৃথিবী মূল্যহীন। তো ওরা আমার সেটাই কেড়ে নিছে আমার কাছ থেকে, আমার মান সম্মান, আমার ইজ্জত, আমার পরিচয়। তো এই ধরনের ছলনার সাথে আপনারা কেউ জড়াবেন না। আসলে আমার ভুল তো প্রথমবারই হয়ে গেছিল, দ্বিতীয়বার যে ভুলটা আমি করেছি সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। প্রথম গুলিটা করেছিল, সেটা মিসক্রিয়েট হয়ে যে আমি বেঁচে যাই। দ্বিতীয়বার সুযোগটা আমি নিজেই করে দিই, এরকমটাই হয়েছিল বিষয়টা। তো ভুল আমি করেছি, আপনারা কেউ করবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।